সরকারি সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সরওয়ার আলম আকমন, প্রভাষক, রসায়ন। আজকের আমি একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের উপর নিয়ে আলোচনা করব। রসায়ন প্রথম পত্র নিয়ে আমরা বিগত দুইটি ক্লাস নিয়েছি। আজকের ক্লাসে তোমাদের ডিজিটাল ব্যালেন্স এবং বিভিন্ন ধরনের দ্রবণ প্রস্তুত সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই যারা অনলাইন ক্লাসে যুক্ত আছো তারা সবাই কমেন্ট করবে, নিজের নাম, শাখা, রোল নাম্বার লিখবে। এটাই তোমাদের হাজিরা হিসেবে গণ্য হবে। এখন আসি ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স হলো রাসায়নিক পদার্থকে নির্ভুলভাবে এবং অল্প সময়ে কোনো জটিলতা ছাড়াই পরিমাপ করার জন্য ডিজিটাল ব্যালেন্সের উৎপত্তি হয়েছে। আমি আবার বলছি, রাসায়নিক পদার্থকে নির্ভুলভাবে অল্প সময়ে কোনো জটিলতা ছাড়াই পরিমাপ করার জন্য ডিজিটাল ব্যালেন্সের উৎপত্তি হয়েছে। তাহলে ডিজিটাল ব্যালেন্স হলো ল্যাবরেটরিতে ব্যবহার করা খুবই সংবেদনশীল যন্ত্র, যার মাধ্যমে মিলিগ্রাম পর্যন্ত ভর পরিমাপ করা যায়। এখন ডিজিটাল ব্যালেন্স আবার দুই প্রকারের। একটা হলো 2 ডিজিট ব্যালেন্স, এবং 4 ডিজিট ব্যালেন্স। তো আমরা ডিজিটাল ব্যালেন্স পেলাম দুই প্রকারের। আর 2 ডিজিট ব্যালেন্সটা কি? যে বৈদ্যুতিক ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে 0.01 গ্রাম পর্যন্ত পদার্থ পরিমাপ করা যায় তাকে 2 ডিজিট ব্যালেন্স বলে। এই 2 ডিজিট ব্যালেন্স থেকে আমরা সাধারণত সেকেন্ডারি পদার্থ পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয়। ম্যাক্রো ও সেমি ম্যাক্রো বিশ্লেষণেও 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। এখন সেকেন্ডারি পদার্থ কি সেটা পরবর্তীতে আমি আসতেছি। তারপর আসি 4 ডিজিট ব্যালেন্স। 4 ডিজিট ব্যালেন্স হলো যে বৈদ্যুতিক ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে 0.1 গ্রাম পর্যন্ত কোনো পদার্থের ভর পরিমাপ করা হয় তাকে 4 ডিজিট ব্যালেন্স বলে। মূলত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপের জন্য 4 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। মাইক্রো বিশ্লেষণে সবচেয়ে বেশি 4 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। তাহলে আমরা 2 ডিজিট ব্যালেন্স এবং 4 ডিজিট ব্যালেন্স সম্পর্কে ধারণা পেলাম। পূর্ববর্তী ক্লাসে আমি পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। এখন আসি পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্যটা কী।
আমরা আসি পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য। আমরা আগে যে ক্লাসে পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে শিখিয়েছি, আজকে তোমাদের ডিজিটাল ব্যালেন্স সম্পর্কে কিছু কথাবার্তা বলেছি। এই আলোকেই তোমরা নিজেরাই এখন পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের পার্থক্য নির্ণয় করতে পারবে। তারপর আমি বলি কয়েকটি পার্থক্য তোমাদের বলে দিচ্ছি। লিখে নমুনার বর পরিমাপে পলভঙ্গি ব্যালেন্সে নমুনার বর পরিমাপে বেশি সময় লাগে, আর ডিজিটাল ব্যালেন্সে নমুনার বর পরিমাপে অল্প সময়ের প্রয়োজন হয়। পলভঙ্গি ব্যালেন্সটি আমরা হস্তচালিত ও এতে বিদ্যুৎবিহীন, অর্থাৎ এখানে আমরা হাতের মাধ্যমে ব্যবহার করি এবং এতে বিদ্যুতের প্রয়োজন নেই। কিন্তু ডিজিটাল ব্যালেন্সে বিদ্যুতের প্রয়োজন আছে। নমুনার বর পরিমাপের সূক্ষ্মতা কম পলভঙ্গি ব্যালেন্সের বেলায়, আর ডিজিটাল ব্যালেন্সের বেলায় এখানে সূক্ষ্মতা বেশি। পলভঙ্গি ব্যালেন্স পরিমাপের বেলায় আমাদের বাটখারার প্রয়োজন হয়, কিন্তু ডিজিটাল ব্যালেন্সের বেলায় আমাদের বাটখারার কোনো প্রয়োজন হয় না। ডিজিটাল ব্যালেন্সের ডিজিটাল ব্যালেন্সের চেয়ে পলভঙ্গি ব্যালেন্সটি দামে সস্তা, আর ডিজিটাল ব্যালেন্সের দাম পলভঙ্গি ব্যালেন্সের চেয়ে বেশি। এই কয়েকটি পার্থক্য তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। আয়তনিক বিশ্লেষণ। যে প্রক্রিয়ায় আয়তন পরিমাপ করে কোনো দ্রবণের ঘনমাত্রা এবং দ্রবণে দ্রবীভূত উপাদানের যেমন দ্রবকের পরিমাণ নির্ণয় করা যায় তাকে আয়তনিক বিশ্লেষণ বলে। অম্লক্ষার টাইট্রেশন, জারণ বিজারণ টাইট্রেশন আয়তনিক বিশ্লেষণের উল্লেখযোগ্য প্রক্রিয়া। আমি এই সংখ্যাটি তোমাদের লিখে দিচ্ছি। যে প্রক্রিয়ায় আয়তন পরিমাপ করে কোনো দ্রবণের ঘনমাত্রা এবং দ্রবণে উপস্থিত উপাদান যেমন দ্রবক উপাদানসমূহ নির্ণয় করা যায় তাকে বিশ্লেষণ বলে। আমি আগে বলেছিলাম এটি অম্লক্ষার টাইট্রেশন, জারণ বিজারণ টাইট্রেশন আয়তনিক বিশ্লেষণের একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া।
এখন আসি প্রমাণ দ্রবণ, প্রমাণ বা আদর্শ দ্রবণ। প্রমাণ বা আদর্শ দ্রবণ, খুবই এটা ইম্পর্টেন্ট সংজ্ঞা। কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড প্রমাণ দ্রবণটা হলো কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নমুনা দিয়ে তৈরিকৃত দ্রবণের শক্তিমাত্রা বা গণমাত্রা সঠিকভাবে জানা থাকলে তাকে আমরা প্রমাণ দ্রবণ বলি। আমি আবার বলছি, কোনো দ্রবণের কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নমুনা দিয়ে তৈরিকৃত দ্রবণের গণমাত্রা বা শক্তিমাত্রা সঠিকভাবে জানা থাকলে তাকে আমরা প্রমাণ দ্রবণ বলি। প্রমাণ দ্রবণ লিখে দিই। কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নমুনা দিয়ে কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নমুনা দিয়ে তৈরিকৃত দ্রবণের গণমাত্রা বা শক্তিমাত্রা সঠিকভাবে জানা থাকলে উক্ত দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। যেমন 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। এখানে 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, কারণ এর শক্তিমাত্রা কত? 1 মোলার। তাই এর আমরা শক্তিমাত্রা আমরা জানি, তাই এটি একটি প্রমাণ দ্রবণ। এখন আসি মোলার দ্রবণ। মোলার দ্রবণে আসি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রবের 1 মোল দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রবণ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রবের 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রবের 1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকলে
উক্ত দ্রবণকে মোলার দ্রবণ বলে। ঠিক আছে, মোলার দ্রবণ 1 লিটার দ্রবণে এখানে দ্রব প্লাস দ্রবক দুইটা মিলিয়ে 1 লিটার হতে হবে। দুইটা মিলে দ্রবক মিলে যে দ্রবণটা হবে তার পরিমাণ হতে হবে 1 লিটার। যেমন 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাই যদি এই 1 লিটার দ্রবণের ভিতরে যদি 1 মোল সোডিয়াম কার্বনেট অথবা 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে, তাহলে এটি হলো সোডিয়াম কার্বনেটের জন্য একটি নরমাল মোলার দ্রবণ। তাহলে আমরা মোলার দ্রবণ সম্পর্কে জানলাম। 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। এই 106 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি 1 লিটার দ্রবণের ভিতরে থাকে, তাহলে ওই দ্রবণটি হলো ওই সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ। তারপরে আসি মোলারিটি। মোলারিটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে সংশ্লিষ্ট দ্রবের যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে এর মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে। আমি আবার বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে সংশ্লিষ্ট দ্রবের যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে এর মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে সংশ্লিষ্ট দ্রবের, এখানে সংশ্লিষ্ট দ্রব্য বলতে যে দ্রব্যটা দ্রবকের সাথে মিলে দ্রবণ তৈরি করবে, সেটাকে আমরা সংশ্লিষ্ট দ্রব্য বলব। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে সংশ্লিষ্ট দ্রব্যের যত মোল দ্রবীভূত হয় দ্রবণ উৎপন্ন করে, ওই সংখ্যাকেই উক্ত পদার্থের মোলারিটি বলে। মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে। মোলার ঘনমাত্রা বলে। এখন স্থির তাপমাত্রায়
স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকে তাহলে এটি হলো এর মোলারিটি। তার এই মোলারিটি হবে 1 মোল। স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকলে ওই পদার্থের মোলারিটি হবে 1 মোল। যেমন আগে দেখেছি যে 1 মোল সোডিয়াম কার্বনেট বলতে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। এখন 106 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে সোডিয়াম কার্বনেটের মোলারিটি হবে 1 মোল। যদি 106 এর পরিবর্তে 106 এর যদি দ্বিগুণ থাকতো 212 ml সোডিয়াম কার্বনেট যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত হবে? 2 মোলার। 1 মোল থাকলে 1 মোল সোডিয়াম কার্বনেট মানে 106 গ্রাম। 1 মোল সোডিয়াম কার্বনেট মানে 106 গ্রাম। তাহলে 2 মোল সোডিয়াম কার্বনেট কত হইবে? 212 গ্রাম। তাহলে 212 গ্রাম সোডিয়াম কার্বনেট 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকলে তার মোলারিটি হবে 2 মোলার। তা মোলারিটি সমান সমান লেখা যায় দ্রবের মোল সংখ্যা দ্রবণের আয়তন লিটারে। দ্রবণের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটারে। এখন মোলারিটিতে আমরা এস দিয়ে প্রকাশ করি, দ্রবণের মোল সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করি, দ্রবণের আয়তনকে এল দিয়ে প্রকাশ করি। বা এখানে আমরা লিখতে পারি এল নয়, এখানে বি আয়তন, তো ভি দিয়ে ব্র্যাকেটে আমরা এল দিয়ে লিখতে পারি আয়তন। তাহলে এখানে এন ইকুয়াল টু লেখা যায় বিএল গুণ এস, বা এন সমান লেখা যায় লিটারকে আমরা মিলিলিটারে যদি নিয়ে নেই গুণ এস, তাহলে নিচে আমরা 1000 ব্যবহার করতে পারি, তাহলে মান 1 থাকে। আবার এন সমান ডাব্লিউ বাই এম লেখা যায়। এখানে ডাব্লিউ সমান দ্রবের ভর, এম সমান দ্রবের আণবিক ভর, তাহলে আমরা এন সমান আমরা লিখতে পারি ডব্লিউ বাই এম সমান বি গুণ এস বাই 1000। তাহলে আমরা এস সমান কি লিখতে পারি? এস সমান লিখতে পারি 1000 গুণ ডাব্লিউ বাই এম বি, 1000 বাই ডব্লিউ বাই এম বি। তারা আমরা মোলারিটি সম্পর্কে জানলাম, মোলারিটির সূত্র কীভাবে, মোলারিটি ঘনমাত্রা কীভাবে বা শক্তিমাত্রা কীভাবে বাই করবে আমরা একটা সূত্র পেলাম। এখন আমরা ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার
সেমিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, মোলার, এই তিনটি দ্রবণ নিয়ে আমরা আলোচনা করব। ডেসিমোলার দ্রবণটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রবের 0.1 ml, আমি বলি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে কোনো দ্রবের 0.1 মোলার দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। মানে 1 মোলের 10^1 যদি দ্রবীভূত থাকে তাহলে 1 লিটার দ্রবণে, তাহলে ওইটি হইল ডেসিমোলার দ্রবণ। তাহলে সেমিমোলার দ্রবণটা কি? সেমিমোলার দ্রবণটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রবের 0.5 ml, 0.5 মোল দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। ডেসিমোলার হইল 0.1 মোল দ্রবীভূত থাকলে, আর ডেসিমোলার হইল 1 মোল দ্রব। তারপরে 1 মোল, 5 মোল দ্রবীভূত থাকে। আর সেন্টিমোলার হলো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রবের 0.01 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে সেটি হলো সেন্টিমোলার দ্রবণ। ঠিক আছে, তাহলে আমরা ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ ইত্যাদি দ্রবণ সম্পর্কে আমরা জানতে পেরেছি। আশা করি এই কীভাবে দ্রবণের সংখ্যাগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী ক্লাসে এই দ্রবণ কীভাবে তৈরি করতে হবে, বিভিন্ন গণমাত্রার দ্রবণ আমরা তৈরি করব, সেটি আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমার হাতে সময় আর নেই বললেই চলে। তাই আশা করি তোমরা যে ক্লাসগুলো নিয়ে, যে টপিক নিয়ে আলোচনা করছি, এগুলো তোমরা পাশাপাশি দেখবে এবং পরবর্তী ক্লাসে আমি এই দ্রবণ কীভাবে প্রস্তুত করা হয় বিভিন্ন গণমাত্রার সেই দ্রবণ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।